বকেয়া মজুরি পরিশোধ সহ ৯ দফা দাবিতে সারা দেশের রাষ্ট্রায়ত্ত পাটকলে চলছে ৭২ ঘণ্টার ধর্মঘট। আজও সড়ক অবরোধ বিক্ষোভ। রাজধানীর সদরঘাট ইসলামপুরে অতি ঝুঁকিপূর্ণ ৫৩ আর ঝুঁকিপূর্ণ ১০৬টি মার্কেট, অবহেলা বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি রাজউক চেয়ারম্যানের। দেশে প্রচারিত বিদেশি টিভি চ্যানেলে বিজ্ঞাপন বন্ধে উদ্যোগ নেয় সরকারকে অভিনন্দন মিডিয়া ব্যক্তিত্বদের, অপপ্রচারে কান না দেওয়ার অনুরোধ। এবং মুক্তির তৃতীয় সপ্তাহেও সুপারহিট বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমা যদি একদিন, হলগুলোতে দর্শনার্থীদের ভিড়। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দা সাদিয়া বেনাজের। এবার বিস্তারিত। সারা দেশে দ্বিতীয় দিনের মতো বকেয়া বেতন, জাতীয় মজুরি কমিশন বাস্তবায়ন সহ বেশ কয়েকটি দাবিতে বিক্ষোভ, রেল ও সড়ক পথ অবরোধ কর্মসূচি পালন করছেন পাটকল শ্রমিকরা। সকালে চট্টগ্রামে পাটকলগুলোতে টায়ার জ্বালিয়ে ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। অন্যদিকে সীতাকুণ্ডে পাটকল শ্রমিকরা লাঠি মিছিল বের করে আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। এছাড়া নরসিংদী ও খুলনায় পাট উৎপাদন বন্ধ রেখে কর্মসূচি পালন করছেন শ্রমিকরা। এ সময় সড়ক ও রেলপথও অবরোধ করা হয়। বন্ধ থাকে দূরপাল্লার সব যান চলাচল, ফলে অসহনীয় দুর্ভোগে পড়ে মানুষ। অগ্নি নিরাপত্তা বিবেচনায় সদরঘাট ও ইসলামপুরের ৫৩টি মার্কেটকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এসব মার্কেটের সামনে সতর্কতামূলক ব্যানার টাঙিয়ে দেয় কর্তৃপক্ষ। এছাড়া পুরান ঢাকার আরও ১০৬টি মার্কেটকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। রিপোর্ট করছেন এহতেরামুল হক। অগ্নি দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ ভবন শনাক্তের অংশ হিসেবে রাজধানীর সদরঘাট ও ইসলামপুর এলাকায় অভিযান চালায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। অভিযানের দ্বিতীয় দিন রাজধানীর সদরঘাটের বেশ কয়েকটি ভবন ও মার্কেট পরিদর্শন করে সংস্থার প্রতিনিধিরা। এই এলাকার ইস্ট বেঙ্গল সুপারমার্কেটে পরিদর্শন করে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা দেখতে পান কোনো ধরনের অগ্নি নির্বাপন ব্যবস্থা ছাড়াই ঝুঁকির মধ্যে ব্যবসা চালিয়ে আসছেন ব্যবসায়ীরা। এর আগে সতর্ক করে একাধিকবার চিঠি দিলেও টনক নড়েনি ভবন মালিকদের। এখানে আমরা এখন যা দেখতে পেলাম যে ফায়ার সাপ্রেশন সিস্টেম, অ্যাক্টিভ ফায়ার প্রোটেকশন সিস্টেম, প্যাসিভ ফায়ার প্রোটেকশন সিস্টেম কোনোটাই কিন্তু এখানে ইমপ্লিমেন্ট হয় নাই, যার ফলে আমরা এখানে ভবনটি অগ্নি ঝুঁকিপূর্ণ আমরা ব্যানারটা ফ্রন্ট সাইডে আমরা টাঙিয়ে দিয়েছি। প্রতিটি ফ্লোর ও সিঁড়িতে অগ্নি নিরোধক যন্ত্রপাতি থাকার কথা থাকলেও কোথাও তার দেখা মেলেনি। দুর্বল অগ্নি নিরাপত্তা ব্যবস্থার কারণে যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। একই রকম অনিয়মের চিত্র দেখা যায় ইসলামপুরের খান প্লাজা, লায়ন টাওয়ার সহ এই এলাকার বেশিরভাগ মার্কেটে। এখানে ফায়ার সার্ভিস অনেক কষ্ট করে 4তলা 5তলা 6তলা আগুন লাগলে তারা ওইভাবে যেতে পারে না, কারণ কষ্ট হয়ে যায়, বেশি দম বন্ধ হয়ে যায়। এটা অনেকবারই মার্কেট কর্তৃপক্ষকে জানা আছে, তারা ওইভাবে পদক্ষেপ নেয় না। এখানে একটা আগুন লাগলে গেট মেট সব থাকে অফ, এই একটা গেট থাকে খোলানো, তখন তো ওই জায়গায় আগুন লাগলে তার সবাই আসতে পারবো না। অভিযানের মুখে ঝুঁকিপূর্ণ মার্কেটগুলিতে ফায়ার সার্ভিসের নির্দেশনা অনুযায়ী সব ধরনের ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন ভবন মালিকরা। সর্বোচ্চ চেষ্টা করে আমরা এগুলি রক্ষা করার চেষ্টা করব। অবশ্যই আমরা যে ঝুঁকিপূর্ণ আছে এটা আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করবো ইনশাআল্লাহ খুব দ্রুত। ফায়ার সার্ভিস আমাদের যে সাজেস্ট দিয়েছে সেগুলোতে আমরা দ্রুত কাজ করতেছি। পর্যায়ক্রমে পুরো রাজধানী জুড়ে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণের কাজ চলবে বলে জানায় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। এহতেরামুল হক, RTV, ঢাকা। রাজধানীর বহুতল ভবনগুলোর তথ্য-উপাত্ত সংগ্রহের ক্ষেত্রে রাজুকের কর্মকর্তা কর্মচারীদের গাফিলতি এবং ভবন মালিকদের অসহযোগিতা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন রাজুক চেয়ারম্যান। এদিকে রাজুকের তথ্য সংগ্রহের অভিযানকে লোক দেখানো বললেন প্রত্যক্ষদর্শীরা। বিস্তারিত শাহাবুদ্দিন সাহেবের রিপোর্টে। ১৫৮৮ বর্গ কিলোমিটার আয়তনের ঢাকার বহুতল ভবনগুলোর অবস্থা যাচাইয়ে তথ্য সংগ্রহ শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক।
8টি জোনে ভাগ হয়ে রাজুকের 24টি দল মাঠে নেমে কাজ করছে। মঙ্গলবার দুপুরে দ্বিতীয় দিন মতিঝিল এলাকায় কয়েকটি ভবনে পরীক্ষা নিরীক্ষা করে জোন 6। এ সময় 63টি মতিঝিলে এমটিভি টাওয়ারে নকশা দেখতে চায় রাজুক। নকশা হাতের কাছে না থাকায় 24 ঘন্টার মধ্যে রাজুকে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন ভবনের কেয়ারটেকার। আচ্ছা ঠিক আছে, আমরা এটা রাজুক বরাবর পৌঁছে দিব আজকের মধ্যে। ভবন মালিকদের থেকে নেওয়া কাগজপত্র রাজুকের কাগজের সঙ্গে মিলিয়ে দেখা হবে। 11 তলা এবং অ্যাবভ সব বিল্ডিং আমরা কভার করব। উনি কি অ্যাপ্রুভাল পাইছেন সেটার সাথে আমরা কম্পেয়ার করব যে অ্যাকচুয়ালি কি আছে। এদিকে রাজুক কোনো ধরনের নকশা ও আনুষঙ্গিক উপকরণ না নিয়ে মাঠে আসায় তথ্য সংগ্রহকে লোক দেখানো বলছেন প্রত্যক্ষদর্শীরা। রাজুকের অফিসেই সকল রেকর্ড আছে, কোন বিল্ডিংটা কোন অবস্থায় আছে। এখন তার বিল্ডিং যদি কমপ্লায়েন্স থাকতো সব সময়, তাহলে তো সব রেকর্ড অফিসে থাকে। এখন সেক্ষেত্রে এখানে এসে সরজমিনে দেখাটা এটা একটা আইওয়াস করা। যদি ধরে নিলাম যে তারা বড় প্ল্যানটা আনতে পারবে না, ফরওয়ার্ডিং লেটারটা তো আনতে পারবে, তারা এখানে এসে দেখবে যে না অমুক টাওয়ার এই হোল্ডিং নাম্বার আমার এই রেফারেন্স নাম্বারে এত তালার পারমিশন দেওয়া আছে, এই লেটারটা তাদের কাছে থাকা উচিত ছিল। আমরা সকালে সূর্য উঠলে বুঝতে পারি যে দিনটা কেমন যাবে। তার মানে এটা আজকে তারা তথ্য নিয়ে যাবে, অফিসিয়ালি মিলাবে, এটা 15 মাসেও সম্ভব না। তবে তথ্য সংগ্রহের কাজে ভবন মালিকদের সহযোগিতা চাওয়ার পাশাপাশি রাজুক কর্মকর্তা কর্মচারীদেরও সতর্ক করলেন রাজুক চেয়ারম্যান। কোনো গরিমসির কোনো সুযোগ নাই এবং এটা বিন্দুমাত্র কোনো গরিমসি কারো বরদাস্ত করা হবে না। অফিসে যে ডকুমেন্টগুলো আছে এগুলো তো অনেক পুরাতন ডকুমেন্ট, সেই ডকুমেন্টগুলো আমরা বের করার চেষ্টা করতেছি, আমরা অবশ্যই বের করব সেটা। 15 দিন পর সংগ্রহ করা তথ্য উপাত্ত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে জমা দেওয়ার পর পর্যালোচনা শেষে গণমাধ্যমে তালিকা প্রকাশ করা হবে বলে জানান রাজুক প্রধান। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি, ঢাকা। সহানুভূতি নয়, সমাজের স্বাভাবিক মানুষ হিসেবে প্রতিবন্ধীদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতে সবাইকে কাজ করতে হবে। মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব অটিজম সচেতনতা দিবসের অনুষ্ঠানে একথা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে তাদের জীবনমান উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান সমাজের বিত্তবানদের প্রতি। মারুফ রেজার রিপোর্ট। অটিজম সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে 2008 সাল থেকে পালিত হচ্ছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস। সহায়ক প্রযুক্তির ব্যবহার, অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির অধিকার প্রতিপাদ্যে 12 বারের মতো পালিত হচ্ছে দিনটি। নীলবাতি জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, প্রতিবন্ধীরাই সমাজের অংশ, তাই তাদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতে সবার সহযোগিতা প্রয়োজন। এটাকে কখনো মানুষজন এভাবে না দেখে যে প্রতিবন্ধী সমাজের বোঝা, বরং আমরা মনে করি তাদেরও অধিকার আছে, এদের জীবনটা যেন অর্থবহ হয় সেদিকে দৃষ্টি রেখেই আমরা কাজ করি। আমাদের বিত্তশালী যারা, তাদেরকেও বলবো যে এই প্রতিবন্ধীদের দিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়া, যাতে করে আমরা এদের জন্য অন্তত তাদের জীবন যাত্রাটা যেন সুন্দর হয় সেই ব্যবস্থা আমরা করতে পারি। প্রতিবন্ধীদের শিক্ষার মূলধারায় নিয়ে আসা সরকারের অন্যতম লক্ষ্য জানিয়ে তাদের কল্যাণে নানা পদক্ষেপের কথা তুলে ধরেন শেখ হাসিনা। একটা শিশু জন্ম হওয়ার সাথে সাথে সে অটিস্টিক কিনা বা প্রতিবন্ধী কিনা এটা শনাক্ত করা একান্তভাবে প্রয়োজন, সেই ট্রেনিংটা দেওয়া দরকার। এবং আমরা চাই এরা সুস্থ হোক আর স্বাভাবিক জীবনে ফিরে আসুক। সেটা আমরা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এটা করে দিয়েছি। আগামীতে আমাদের একটা পরিকল্পনা আছে। ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা আরও 4টা মেডিকেল বিশ্ববিদ্যালয় করেছি, চট্টগ্রাম, রাজশাহী এবং সিলেট। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা এই ব্যবস্থাটা করে দেব, যাতে সেখান থেকে ট্রেনিং প্রাপ্ত লোক সৃষ্টি হয়, সেটা আমরা করে দিতে চাচ্ছি। এর আগে অটিজম বিষয়ে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে 3 ক্যাটাগরিতে 11 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেন সরকার প্রধান। জাতীয় এ সম্মাননা পান আরটিভির অটিজম বিষয়ক হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের ক্রিয়েটিভ ডিরেক্টর সৈয়দা মুনিরা ইসলাম। বিষয়ে হাত বাড়িয়ে দিলাম নামক একটি অনুষ্ঠান পরিকল্পনা, গ্রন্থনা, উপস্থাপনা ও পরিচালনা করছে। এই পুরস্কার কাজের পরিধি ও দায়িত্ব বাড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেন তিনি। ভবিষ্যৎ কর্মপরিকল্পনা হচ্ছে ওদের পাশে থাকবো, এই পরিবারগুলোর পাশে থাকবো, ওদের অধিকার আদায়ের জন্য আমরা কাজ করব এবং ওদের জন্য একটা নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলা, একটা সম্মানজনক জীবন যেন তারা পায়, মূলধারার সাথে সম্পৃক্ত করে তাদেরকে আমাদের সামগ্রিক উন্নয়নের অংশীদার করতে হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে কণ্ঠ মিলিয়ে প্রতিবন্ধীদের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান সচেতন মানুষদের। মারুফ রেজা, আরটিভি, ঢাকা। অটিজম বিষয়ে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে আরটিভি অটিজম বিষয়ক হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের ক্রিয়েটিভ ডিরেক্টর
সৈয়দা মুনিরা ইসলাম পুরস্কার পাওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম ও আরটিভির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলু। মাননীয় প্রধানমন্ত্রী এবং ওনার কন্যা সাইমা ওয়াজিদ পুতুল ওনারা এটার প্রতি যে আপনার ফোকাস দিচ্ছে এবং এটার প্রতি যে দৃষ্টি দিচ্ছে, আমরা সমান্তরালে আমরা আরটিভিও আমরা এটা কিন্তু ওইভাবে চালিয়ে যাচ্ছি এবং এটা জনসম্মুখে তুলে ধরছি এবং কীভাবে অটিজম শিশুদেরকে আরও সমাজে সচেতন করা যায় আরটিভি আমরা সে প্রচেষ্টা করে যাচ্ছি এবং আমরা এটা ভবিষ্যতেও করব। আমি ধন্যবাদ দিতে চাই মাননীয় প্রধানমন্ত্রীকে। উনি মুনিরা আপুকে এই ধরনের একটা অনুষ্ঠানের জন্য স্বীকৃতি প্রদান করেছেন। এতে আমাদের দায়বদ্ধতা আরও বেড়ে গেল। আরটিভি ভবিষ্যতে অটিজম নিয়ে আরও অনেক বেশি কাজ করবে। সামনের দিকে কিভাবে অটিস্টিক বাচ্চাদেরকে আরও কিভাবে পরিচর্যা করা যায়, সমাজে কিভাবে একটা ভালো ইম্প্যাক্ট ফেলা যায়, সেটা নিয়ে আরটিভি সামনের দিকে কাজ করবে। দেশে প্রচারিত বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন বন্ধে কার্যক্রম শুরু হওয়ায় সরকারকে অভিনন্দন জানিয়েছেন টিভি চ্যানেল সংশ্লিষ্টরা। কোনো প্রকার অপপ্রচার ও বিভ্রান্তির ফাঁদে পা না দিয়ে দেশের স্বার্থে কেবল টেলিভিশন নেটওয়ার্ক আইন পুরোপুরি বাস্তবায়নের দাবি তাদের। আরও জানাচ্ছেন নাজিব ফরায়েজি। বিদেশি চ্যানেল প্রদর্শনের সময় বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ রেখে 2006 সালে কেবল টেলিভিশন নেটওয়ার্ক আইন করে সরকার। নিষিদ্ধ হওয়ার পরও 13 বছর ধরে তা মানা হচ্ছিল না। দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে এ অপকর্ম করে আসছিল একটি চক্র। ফলে দেশের টেলিভিশন চ্যানেলগুলো আর্থিক ক্ষতির মুখোমুখি হওয়ার পাশাপাশি পাচার হচ্ছিল মোটা অঙ্কের অর্থ। টিভি চ্যানেলগুলোর ক্রমাগত আপত্তির মুখে অবশেষে নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। শুরু হয় আইনের বাস্তবায়ন। আইন মোতাবেক নোটিশ দিয়েছে, আমরা কোনো চ্যানেল বন্ধ করিনি। বিষয়টিকে স্বাগত জানিয়েছেন বেসরকারি টেলিভিশন সংশ্লিষ্টরা। এ নিয়ে বিভ্রান্তি তৈরির কোনো সুযোগ নেই বলেও মত তাদের। আমি মনে করি এই পদক্ষেপটি টেলিভিশন শিল্পের সুরক্ষার জন্য একটি ইতিবাচক পদক্ষেপ। ফলে আমি অবশ্যই মাননীয় তথ্যমন্ত্রী এবং তথ্য মন্ত্রণালয়কে ধন্যবাদ দিতে চাই। এটি বহু আগেই হওয়া উচিত ছিল, কিন্তু এতদিন হয় নাই, কিন্তু এখন হয়েছে। আমরা এটাকে ওয়েলকাম করি। বাংলাদেশের টেলিভিশন ইন্ডাস্ট্রির স্বার্থে এই আইনগুলি কার্যকর হওয়া অনেক আগে দরকার ছিল। 13 বছর পরে আইনের প্রয়োগ হচ্ছে, এটাকে আমি অবশ্যই সাধুবাদ জানাই। এবং এই যে এতগুলো টেলিভিশন চ্যানেল বাংলাদেশে আছে যাদেরকে অনুমতি দেওয়া হয়েছে ব্যবসা করার জন্য, এই ব্যবসাটা করার জন্য কিন্তু তাদের বিজ্ঞাপনের প্রয়োজন আছে। বিদেশের যেই চ্যানেল আমাদের দেশে দেখানো হয় তারা কিন্তু একটি পয়সা পায়, কিন্তু আমাদের দেশের যে চ্যানেল আমাদের দর্শকদের দেখানো হয়, আমাদের দেশের চ্যানেল কিন্তু কোনো পয়সা পায় না। বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার বন্ধ রাখা না গেলে দেশের টেলিভিশন চ্যানেলগুলোর অস্তিত্বই হুমকির মুখে পড়ার শঙ্কা বিশেষজ্ঞদের। বিদেশি চ্যানেলে যে বিজ্ঞাপন প্রচার করা হয় তার মাধ্যমে বহু টাকা, কোটি কোটি টাকা বিদেশে চলে যাচ্ছে বিজ্ঞাপনের মাধ্যমে। সেটি বন্ধ করার জন্যই সরকারের উদ্যোগ এবং বাংলাদেশের টেলিভিশন ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্যই উদ্যোগ। কেবল অপারেটরদের সাথে আমাদের কোনো বিরোধ নাই। বিদেশি যেই চ্যানেলগুলো বাংলাদেশে যারা নিয়ে আসেন, এটা আরেকটা পক্ষ, তারা কিন্তু কেবল অপারেটররা না। সেই পক্ষ সেখান থেকে তারা সুবিধা নিচ্ছেন, বিদেশি চ্যানেল টাকা দিয়ে এনে বাংলাদেশে প্রচার করছেন। অথচ আমরা 100-150 কোটি টাকা খরচ করে যে চ্যানেল প্রতিষ্ঠা করেছি, তাদের চ্যানেলগুলো আমরা বিনামূল্যে প্রচার করছি। এই সমস্ত বিদেশি চ্যানেল যারা বাংলাদেশে ফিট করছেন তারা হয়তো চেষ্টা করবেন চ্যানেলগুলো বন্ধ করে দেওয়ার জন্য। সরকার কিন্তু একবারে বলেনি যে চ্যানেল বন্ধ করতে হবে, কিন্তু তারা এক ধরনের চাপ প্রয়োগের অপকৌশল হিসেবে চ্যানেলটা বন্ধ করবে। কিন্তু বন্ধ করে দিলে কি হবে? আমি মনে করি যে আমাদের দেশের মানুষের চ্যানেলগুলো বন্ধ হলে কিছুই হবে না। দেশের টেলিভিশন শিল্পকে রক্ষায় সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান গণমাধ্যম সংশ্লিষ্টদের। বাংলাদেশে যে সমস্ত পণ্য বিক্রয় হয়। নাজিব ফরায়েজি, আরটিভি, ঢাকা। আজ পবিত্র শবে মেরাজ। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্য পরিবেশে আজ বুধবার দিবাগত রাতে সারা দেশে পবিত্র শবে মেরাজ বা লাইলাতুল মেরাজ উদযাপিত হবে। 26 রজবের রাত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঊর্ধ্ব জগৎ ভ্রমণের রাত। এ রাতে তিনি সপ্তম আকাশে ভ্রমণ করে মহান আল্লাহ তাআলার দিদার লাভ করেছিলেন এবং মুসলমানদের জন্য 5 ওয়াক্ত ফরজ নামাজের হুকুম নিয়ে দুনিয়াতে ফিরে আসেন। সারা বিশ্বের মুসলমানদের কাছে তাই এটি একটি পবিত্র ও ফজিলতপূর্ণ রাত।
দাবি আদায় না হলে লাশ হয়ে ফেরার ঘোষণা ডাকসু ভিপি নুরুল হক নুরুর। আর দোষীদের শাস্তি নিশ্চিতের আশ্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর AKM গোলাম রাব্বানীর। গতরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে তারা এসব ঘোষণা ও আশ্বাস দেন। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম SM হলের ছাত্র ফরিদকে মারধরের ঘটনায় SM হলের প্রাধ্যক্ষকে স্মারকলিপি দিতে গেলে ভিপি নুরুল হকের উপর ডিম নিক্ষেপ করে এবং তার সঙ্গে থাকা ছাত্রছাত্রীদের মারধরের অভিযোগ ওঠে। এ ঘটনার বিচার চেয়ে ভিসির বাসার সামনে অবস্থান নেন ডাকসু ভিপি সহ শিক্ষার্থীরা। দাবি রয়েছে অছাত্র বহিরাগতদের তাড়িয়ে নিয়মিত শিক্ষার্থীদের হলে আবাসন নিশ্চিত করা। আমরা সেই দাবি না আদায় হওয়া পর্যন্ত প্রয়োজনে লাশ হবো, কিন্তু এখান থেকে যাব না। দ্বিপাক্ষিক অভিযোগ শুনে আমরা যাদেরকে অপরাধী চিহ্নিত হবে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক আমরা ব্যবস্থা গ্রহণ করার যে শুধু সময় এবং তাদের যে অভিযোগ এই অনুমতি রেখেছি, এটি বিশ্ববিদ্যালয়ের অবস্থান। এবার সাংস্কৃতিক সংবাদ। মুক্তির তৃতীয় সপ্তাহেও সুপারহিট বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমা যদি একদিন। সিনেমা দেখতে হলগুলোতে দর্শনার্থীদের ভিড় দেখা গেছে চোখে পড়ার মতো। মুস্তফা কামাল রাজ পরিচালিত যদি একদিন সিনেমায় অভিনয় করেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসান, তাসকিন ও পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্রাবন্তী। সেলিম মালিকের রিপোর্ট। রাজধানীর যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেপ্লেক্সে আয়োজন করা হয় যদি একদিন সিনেমার বিশেষ প্রদর্শনী। প্রযোজক প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়ার সদস্যদের পাশাপাশি সিনেমা দেখতে আসেন দেশের খ্যাতিমান ব্যবসায়ী, রাজনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরা। একাকী বাবা ও ছোট একটি মেয়ের ভালোবাসা ও পারিবারিক বন্ধনকে ভিত্তি করে নির্মিত মুস্তফা কামাল রাজের ছবি যদি একদিন উপভোগ করেন তারা। বাবা তার মেয়েকে কিভাবে সময় দিল, ওই পার্টটা খুব ভালো লেগেছে। ছোট বাচ্চারা খুব ভালো অভিনয় করেছে। আমাদের নিজস্ব সংস্কৃতি নিজেদেরকেই তুলে ধরতে হবে। তা আমার মনে হয় যে এই উদ্যোগটা সেটারই একটা বহিঃপ্রকাশ। ফ্যামিলি ওরিয়েন্টেড মুভি, ফ্যামিলি নিয়ে দেখা যাবে মুভিটা। এই বয়সে একটা লোক যে মুভি দেখে তালি দিতে পারে, সে আনন্দে আমি আনন্দিত। দর্শনার্থীদের প্রত্যাশা সুস্থ ধারার বাংলা সিনেমার আরেক মাইলফলক হবে সিনেমাটি। অনেকদিন পরে একটা ভালো মুভি আমরা দেখলাম, খুব ভালো লাগছে। এরকম চলচ্চিত্র আরো হলে আমাদের যে চলচ্চিত্রের আকাল আছে সেটা আমরা মুছে দিতে পারবো এবং ঐতিহ্য ফিরে আসবে। অবশ্যই ধন্যবাদ জানাবো RTVকে, তারা এত বড় একটা ভালো উদ্যোগ নিয়েছে। এরকম মুভিগুলোর জন্য তারা যেন আরো এরকম উদ্যোগ নিতে থাকে, আমরাও তাদের পাশে আছি সবসময়। আমি পারবো না তোমার হতে। ছবিটির পরিচালক জানালেন, দেশের গণ্ডি পেরিয়ে যদি একদিন মাত করবে বিদেশি হলগুলো। আগামী 5 এপ্রিল থেকে আমেরিকাতে বিভিন্ন স্টেটে রিলিজ হচ্ছে। এটা অনেক বড় গ্র্যান্ড রিলিজ টাইপের। অস্ট্রেলিয়াতে রিলিজ হচ্ছে, ফ্রান্সে হবে এবং আয়ারল্যান্ডে হওয়ার কথাবার্তা চলতেছে। এখন পর্যন্ত যতটুকু চলে সেই জায়গায় আমি অনেক হ্যাপি। সেলিম মালিক, RTV, ঢাকা। সকালের সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো আরও একবার। বকেয়া মজুরি পরিশোধ সহ 9 দফা দাবিতে সারা দেশের রাষ্ট্রায়ত্ত পাটকলে চলছে 72 ঘণ্টার ধর্মঘট। আজও সড়ক অবরোধ, বিক্ষোভ। রাজধানীর সদরঘাট ইসলামপুরে অতি ঝুঁকিপূর্ণ 53 আর ঝুঁকিপূর্ণ 106টি মার্কেট। অবহেলা বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি রাজুক চেয়ারম্যানের। দেশে প্রচারিত বিদেশি টিভি চ্যানেলে বিজ্ঞাপন বন্ধে উদ্যোগ নেয় সরকারকে অভিনন্দন। মিডিয়া ব্যক্তিত্বদের অপপ্রচারে কান না দেওয়ার অনুরোধ। এবং মুক্তির তৃতীয় সপ্তাহেও সুপারহিট বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমা যদি একদিন, হলগুলোতে দর্শনার্থীদের ভিড়। সকালের সংবাদ এ পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV অনলাইন এবং youtube.com/RTV ডিজিটালসে। ধন্যবাদ সবাইকে।